এডুকাস্পের ক্লাসরুমে আজকে সকলকে স্বাগত। আজকে আমরা মাধ্যমিকের একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে রাশিবিজ্ঞান বা পরিসংখ্যা। পরিসংখ্যা বা রাশিবিজ্ঞান নিয়ে আলোচনা করার পূর্বে, পুরো চ্যাপ্টারে ঢোকার আগে, আমি দীপঙ্কর স্যার একবার প্রথমে তোমাদেরকে রাশিবিজ্ঞান ব্যাপারটা বা পরিসংখ্যা ব্যাপারটা কোথা থেকে এসেছে বা কি জিনিস সেটা একটু আলোচনা করে দেওয়া যাক। ধরো তুমি তোমার পাড়াতে একটা সার্ভে করতে বেরিয়েছো, যে পাড়াতে কত মানে এডুকেশনের দিক থেকে আমরা যদি ক্লাসিফিকেশন করি তাহলে কিরকম কিরকম পরিবার সেখানে বা সেই পরিবারে কতজনকে বিলং করছে তার একটা হিসেব করতে আমি বেরোলাম। ঠিক আছে, তো সেরকম ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, আমি একটা চার্ট তৈরি করেছি তোমার সামনে, দেখো পরিবার নম্বর 1, 2, 3, 4, 5, 6, 7 করেছি। 7টি পরিবারে আমি মনে করো ঘুরেছি। আর আমি কোয়ালিফিকেশনগুলোকে ভাগ করেছি হচ্ছে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, স্নাতক এবং মাস্টার্স, মানে এমএ বা এমএসসি বা এমকম যেটা হয় সেটা। তো এরকম ভাবে যদি ভাগ করি, তুমি মনে করো তোমার পাশের বাড়িতে প্রথম যে বাড়িটা মনে করো সেটা দত্তবাড়ি, তুমি দত্তবাড়িতে গেলে দেখলে সেখানে মাধ্যমিক পাস আছে 1 জন, উচ্চ মাধ্যমিক পাস আছে 2 জন, স্নাতক আছে 1 জন, মাস্টার্স কেউ নেই। তাহলে আমি কিছু লিখলাম না। 2 নম্বর বাড়িতে গেলে মনে করো তারা ব্যানার্জি, তাহলে ব্যানার্জি বাড়িতে গিয়ে তুমি দেখলে যে মাধ্যমিক পাস আছে 2 জন, মানে মাধ্যমিক পাস মানে মাধ্যমিকের পর সে আর পড়াশোনা করেনি, মাধ্যমিক পর্যন্ত পাস করে সে বসে গেছে। উচ্চ মাধ্যমিক পাস সেই অর্থে কেউ নেই, মানে উচ্চ মাধ্যমিকের পরেও পড়াশোনা করেছে, সেই জন্য উচ্চ মাধ্যমিক পাস নেই ধরলাম। স্নাতক আছে 1 জন, মাস্টার্স আছে 1 জন। 3 নম্বর বাড়িতে গেলে সেই বাড়িতে গিয়ে দেখলে যে মাধ্যমিক পাস কেউ নেই, উচ্চ মাধ্যমিক পাস আছে 1 জন, স্নাতক আছে 2 জন, মাস্টার্স আছে 2 জন। তাহলে এইভাবে আমি একটা চার্ট কমপ্লিট করতে পারি। চার্টটা তুমি করে নিয়ে বাড়িতে এলে, বাড়িতে এসে সেই চার্টটাকে ভালো করে সাজিয়ে নিয়েতে যখন তুমি যাচ্ছ, দেখছো যে মাধ্যমিক পাস তুমি পেয়েছো হয়তো মনে করো 15 জন, উচ্চ মাধ্যমিক পাস পেয়েছো মনে করো 30 জন। তাহলে এইভাবে একটা পুরো পাড়া থেকে, তোমার যে পাড়াতে 7খানা ফ্যামিলি আছে, তোমাদেরকে বাদ দিয়ে এই 7খানা ফ্যামিলিতে তুমি ব্যাপারটাকে সাজিয়ে নিয়ে দেখতে চাইছো যে পাড়াতে এডুকেশনের হাল কতটা ভালো বা খারাপ। তো এই যে ব্যাপারটা, এর একটা গড় মধ্যমান থাকা উচিত, একটা গড় জায়গাতে আসা উচিত, যে হ্যাঁ যদি স্নাতক হয় আমি বলবো ভালো, যদি উচ্চ মাধ্যমিক পাস আমি বলবো ভালো নয়। তাহলে এই যে একটা গড় জায়গাতে নিয়ে আসা, এই গড় নির্ণয় করার পদ্ধতিগুলোকে আমরা পরিসংখ্যার সাহায্যে বা রাশিবিজ্ঞানের সাহায্যে আমরা নির্ণয় করব। এই গড় নির্ণয় করার 3 রকমের পদ্ধতি আছে। আরো একটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। 3 রকম হচ্ছে বীজগাণিতিক মেথড, আর 1 রকম আছে হচ্ছে গ্রাফিক্যাল মেথড। এবারে যে 4 রকম পদ্ধতির কথা বলছিলাম, দেখো সেগুলো রয়েছে যৌগিক গড়, 1 নম্বর পদ্ধতি যৌগিক গড় বা অ্যারিথমেটিক মিন। 2 নম্বর হচ্ছে মধ্যমা বা মিডিয়ান। 3 নম্বর হচ্ছে সংখ্যাগুরু মান বা মোড। 4 নম্বর হচ্ছে ওজাইভ, এটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। এই 4 রকম পদ্ধতিতে আমরা রাশিবিজ্ঞানের সাহায্যে বিভিন্ন স্থানের যে বিভিন্নভাবে সংগৃহীত যে ডেটা, যেটাকে আমরা ইংলিশে বলি র ডেটা, ঠিক আছে, বা অবিন্যস্ত তথ্য, সেখান থেকে সেগুলোকে সাজিয়ে নিয়ে আমরা একটা নির্দিষ্ট গড় মান বের করতে সক্ষম হব। যৌগিক গড় নির্ণয় করার ক্ষেত্রে আমি যদি প্রথম আইটেম নিয়ে আজকে আলোচনা করি, যৌগিক গড় নির্ণয় করার ক্ষেত্রে আমরা 3টে পদ্ধতি পাবো। একটি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড, একটি হচ্ছে কল্পিত গড় পদ্ধতি বা মেথড অফ অ্যাসিউমড মিন, আর একটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি বা স্টেপ ডিভিয়েশন মেথড। এই 3 রকম পদ্ধতির সাহায্যে বা মেথডের সাহায্যে আমরা যৌগিক গড় বা যাকে শুধু গড় বলা হয়, অ্যারিথমেটিক মিন বা শুধু মিন বলা হয়, সেটা আমরা নির্ণয় করতে পারবো। প্রথম যে অঙ্কটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে বা ডাইরেক্ট মেথডে। একটা অঙ্ক দেওয়া রয়েছে, আমি একটা অঙ্ক লিখেছি, একটা যে কোথাও একটা কোনো সার্ভে করা আছে যে পরিবারে কতজন সদস্য আছে। তো পরিবারে 2 জন সদস্য থাকতে পারে, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন পর্যন্ত ম্যাক্সিমাম ধরে নেওয়া হয়েছে। মানে কোনো পরিবারে গিয়ে দিকে 8 জন, তাহলে স্যার আপনারা আমাদের সার্ভের বাইরে রয়েছে। তো এরকম ভাবে সার্ভে করতে গিয়ে দেখা যাচ্ছে যে 2 জন আছে পরিবারে, 2 জনের পরিবার তেমন সংখ্যা পাওয়া গেছে 6টি। 3 জন লোকের পরিবার তেমন সংখ্যা 8টি। 4 জন লোকের পরিবার 14টি। 5 জন লোকের পরিবার 15টি। 6 জনের পরিবার 4টি। 7 জনের পরিবার পাওয়া গেছে 3টি।
আমরা এখান থেকে একটা যৌগিক গড় তৈরি করব, যে একটা গড়ে কতগুলো করে লোক রয়েছে সেটা। এই ছকটাকে উপস্থাপন করা হয়েছে এখানে সদস্য সংখ্যা যেরকম লেখা রয়েছে সেরকম সদস্য সংখ্যা লেখা হয়েছে এক্সআই দিয়ে। তোমরা এক্সআইটা এখানটায় লিখবে, আমি জায়গা কম বলে মানে এটা লিখতে গিয়ে হিজিবিজি হয়ে গেছে বলে আমি এখানে লিখেছি এক্সআই। তাহলে এক্সআইটা হচ্ছে এখানে লিখবে, সদস্য সংখ্যা এক্সআই, সেটা লেখা হয়েছে 2 3 4 5 6 7 করে। তারপর হচ্ছে পরিবারের সংখ্যা, পরিবারের সংখ্যা হচ্ছে এফআই, ঠিক আছে, এখানে এফআই লেখা আছে এফআই, সেটা যেমন লেখা রয়েছে 6 8 14 15 4 3। তারপর লেখা আছে ভারযুক্ত পরিসংখ্যা বা ওয়েটেড ফ্রিকোয়েন্সি, ইংলিশ এটাকে বলা হচ্ছে ওয়েটেড ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। ওয়েটেড ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে নির্ণয় করব? আমরা নির্ণয় করব হচ্ছে এই যে এক্সআই আর এফআই, দেখো লেখা দেখলেই বুঝতে পারবে যে এফআই এক্সআই গুণ করা হয়েছে, তার মানে করেসপন্ডিং যার সঙ্গে যে মানে যার পাশে যে রয়েছে তাকে দিয়ে সেটাকে গুণ করব। তাহলে প্রথমে হচ্ছে 6 2 12, তারপরে 3 8 24, তারপরে 4 14 56, 5 15 75, 4 6 24, 3 7 21। তাহলে যার পাশে যেটা রয়েছে মানে যার সঙ্গে যেটা রয়েছে সেগুলো গুণ করে দিলাম, এরকম ভাবে গুণ করতে পারো, 6 2 12 3 8 24 করে সেগুলোকে গুণ করা হয়েছে। এবার যেটা আমাদের কাজ সেটা হচ্ছে গিয়ে আমরা এই যে এফআই যে সিরিজটা রয়েছে এই সিরিজটাকে আমরা যোগ করছি, এটাকে বলে সামেশন চিহ্ন, সামেশন এফআই আমরা বের করব, আর সামেশন এফআই এক্সআই বা এক্সআই এফআই সেটা আমরা বের করব। দেখো এই যোগফলটা কত আসছে, 8 8 6 14, 14 14 28, 28 আর 15 হচ্ছে 43, 43 আর 4 48 আর 3 সরি 43 আর 4 47 আর 3 50, 50 জন আসছে। এই যোগটা করে নি, কত হচ্ছে 1 4 5 5 5 10, 10 আর 6 16, 16 আর 4 20, 20 আর 2 22, 2 হাতে রইল 2, 3 4 5 5 5 10, 7 17, 18 19, 20 21, 212। এবারে আমরা যৌগিক গড় নির্ণয় করব। তাহলে যৌগিক গড় নির্ণয় করার সূত্র কি? যৌগিক গড় সমান সমান হচ্ছে সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, মানে হচ্ছে 212 বাই 50। এখানটা আমরা ভাগ করব, ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 4.24। তার মানে আমরা উত্তর লেখার সময় লিখব, মানে প্রশ্নটা বলছে যে গ্রামের যে 50টা পরিবার রয়েছে তার সদস্য সংখ্যা নিচে লেখা হয়েছে, সেখান থেকে আমরা তার কল্পিত তার হচ্ছে গড় পদ্ধতি মানে গড় যে অ্যারিথমেটিক মিন বা যৌগিক গড় যে মানটা সেই মানটা আমরা নির্ণয় করব। তাহলে নির্ণয় যৌগিক গড় হচ্ছে 4.24। তার মানে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে গড়পড়টা ওই 4.24 জন লোক থাকা উচিত, মানে আমরা তো 2 থেকে শুরু করে 7 পর্যন্ত নিয়েছিলাম, যে সংখ্যাটা পাচ্ছি তাহলে ওই পাড়াতে প্রত্যেকটা পরিবারের গড়ে একটা তো অনেক সময় সার্ভে করা হয় যে গড়ে কতজন রয়েছে, তাহলে ওই পাড়াতে প্রত্যেকটা পরিবারে গড়ে 4.24 জন করে লোকজন রয়েছে। যদিও লোক সংখ্যাকে পয়েন্টে লেখা যায় না, তবু একটা গড় হিসেব যে ওই প্রায় 4.25 করে গড়ে রয়েছে, বা 4ই বলতে পারি, 4 গড়পড়তা 4 জন করে বা 4.25 জন করে লোক রয়েছে ওই পরিবারে ওই পাড়াতে। এবারে একটা অঙ্ক নিয়ে আলোচনা করব যেখানটায় শুধুমাত্র মানে সংখ্যা দেওয়া নেই, একটা রেঞ্জ দেওয়া আছে, একটা থেকে একটা পর্যন্ত। যেমন এখানে দেখা রয়েছে 10 থেকে 20 বয়সের একটা হিসেব করা হয়েছে, যে আমি বিভিন্ন পাড়ায় ঘুরেছি বা বিভিন্ন অঞ্চলে ঘুরেছি, ঘুরে আমি একটা ডেটা তৈরি করেছি যেখানে যে পরিবারে বয়স কত আছে সাথে কজন করে পাওয়া গেছে। 10 থেকে 20 এমন লোক সংখ্যা পাওয়া গেছে 12 জন, 20 থেকে 30 হচ্ছে 8 জন, এইভাবে একটা ছক দেওয়া রয়েছে। এই ছকটাকে যখন আমরা আমাদের পরিসংখ্যা বিভাজন ছকে উপস্থাপন করব তখন আমাদের একটা কলাম আবার বেড়ে যাবে, ঠিক আছে। তা আমি ছকটা কিভাবে লিখছি একটু দেখে নাও। বয়স যেটা রয়েছে 10 থেকে 20, শ্রেণী মধ্যমান হচ্ছে 10 প্লাস 20 বাই 2, তার মানে হচ্ছে 30 বাই 2 15। আমাদের এভাবে ক্যালকুলেশন করে দেখানোর দরকার নেই, তাও আমি প্রথম এটাকে করে দেখাচ্ছি। তারপর রয়েছে কত 20 থেকে 30, তাহলে এটা কত হবে 20 প্লাস 30 বাই 2। তার মানে আমরা যখন শ্রেণী মধ্যমান নির্ণয় করছি সেটা কিভাবে করছি, সেটা করছি হচ্ছে এই দুটো সংখ্যা মানে যেখান থেকে এবং যে পর্যন্ত এই দুটো সংখ্যাকে আমরা যোগ করে বাই 2 মানে তার গড় নির্ণয় করছি, তার নাম হচ্ছে শ্রেণী মধ্যমান। তাহলে 20 আর 30 মানে 50, 50 বাই 2 তার মানে কত আসছে 25। তারপরে আছে কত 30 থেকে 40, তাহলে কত হবে 35 হবে, কারণ দেখো 10 থেকে 20 তার মাঝামাঝি হচ্ছে 15,
20 থেকে 30 তার মাঝখানে হচ্ছে 25, তেমনি 30 থেকে 40 হলে 35, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, তাহলে এটা আসবে হচ্ছে 45, এটা আসবে 55, এটা আসবে 65। তাহলে আমি এভাবে শ্রেণী মধ্যমানগুলো নির্ণয় করে নিলাম। লোক সংখ্যা দেওয়া আছে হচ্ছে 12, 8, 22, 20, 18, 20। ঠিক আছে, এবার আমার কাজ হচ্ছে কি ভারযুক্ত পরিসংখ্যা মানে এফআই এক্সআই গুলো তৈরি করা। 12 15 হচ্ছে 180, 8 25 200, 35 গুণ 22 770, 45 গুণ 20 900, 55 গুণ 18, 55 গুণ 18 990, হ্যাঁ 990, আর হচ্ছে 65 গুণ 20, 65 দুগুণ হচ্ছে 130, 1300। তাহলে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে এফআই তার যোগফল করব, আগের অঙ্কটার মতো করেই পুরো এফআই এর যোগফল নির্ণয় করলাম, সেটা হচ্ছে 100 এসছে। এফআই এক্সআই গুলো যোগ করে আমি পেয়েছি 4340। ঠিক আছে, যৌগিক গড় নির্ণয় করার আগের নিয়ম সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই, মানে এটা 4340 বাই 100 43.4। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমরা নির্ণয় করব কি নির্ণয় করব হচ্ছে যৌগিক গড়, যখন কিনা সেটা একটা ক্লাস বা একটা বাউন্ডারিতে বা একটা নির্দিষ্ট সীমাতে ভাঙা থাকবে এত থেকে এত পর্যন্ত, তখন আমাদের মূল কাজ হচ্ছে শ্রেণী মধ্যমানটা নির্ণয় করে নেওয়া। এবার তোমাদেরকে দেখাচ্ছি যে কল্পিত গড় পদ্ধতির সাহায্যে আমরা কিভাবে যৌগিক গড় নির্ণয় করতে পারি। আচ্ছা, একটা অঙ্ক আমি আর ওই চার্ট করে লিখিনি, আমি একবারে ছকে বসিয়ে দিয়েছি যে 0 থেকে 40 যে শ্রেণী সীমানা তার পরিসংখ্যা হচ্ছে 12, 40 থেকে 80 তার পরিসংখ্যা দেওয়া আছে 20, 80 থেকে 120 তার পরিসংখ্যা হচ্ছে 25, 120 থেকে 160 হচ্ছে 20, আর 160 থেকে 200 হচ্ছে 13 তার পরিসংখ্যা দেওয়া রয়েছে। তাহলে এইভাবে পরিসংখ্যাগুলো দিয়ে দিয়েছে। আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে মধ্যমানটা নির্ণয় করি। মধ্যমান হচ্ছে 0 থেকে 40 মানে কত হবে 20 হবে, কারণ 0 প্লাস 40 মানে 40 বাই 2 করলে 20। 40 থেকে 80 60, 100, 140 আর হচ্ছে 180। তাহলে প্রত্যেকটা আমরা মধ্যমানগুলো অর্থাৎ এক্সআই গুলো বের করে নিলাম। দেখো এখানে লেখা আছে ডিআই ইকুয়াল টু এক্সআই মাইনাস এ। এই এ যেটা রয়েছে এটাকে আমরা বলি কল্পিত গড় বা অ্যাসিউমড মিন। এটা মাঝখানের সংখ্যাটাকে ধরবে। ঠিক আছে, যদি ধরো কোনো ক্ষেত্রে 6টা সংখ্যা দেওয়া থাকে তাহলে পরে 3 নম্বর বা 4 নম্বর, আর 5টা আছে বলে মাঝখানে 3 নম্বরটা, 6টা বা 8টা থাকলে পরে 8টা থাকলে 4 নম্বর বা 5 নম্বর, মানে মাঝখানে যে কোনো একটা, হয় উপরেরটা নয় নিচেরটা। আর অযুগ্ম সংখ্যা তুমি তো মাঝখানটা পেয়েই যাবে ডাইরেক্ট। আচ্ছা, তাহলে এইভাবে আমরা কি করলাম, আমরা মধ্যমানটা ধরে নিলাম। কি করতে হবে, এক্সআই গুলো থেকে এ কে বিয়োগ করতে হবে। তার মানে 20 হচ্ছে প্রথম এক্সআইটা কত 20, তাহলে 20 থেকে 100 বিয়োগ করো -80, তারপরে -40, তারপরে 0, তারপরে 40, তারপরে 80। তাহলে আমরা ডিআই গুলো এভাবে বের করে নিলাম। সেটা হচ্ছে কিভাবে, এ কে বিয়োগ করলাম কোত্থেকে না প্রত্যেকটা পরিসংখ্যা থেকে 100 করে মাইনাস করলাম। এবার আমাদের কাজ হচ্ছে এই গুণটা করা এফআই এক্সআই। তাহলে এখানে এক্সআই এফআই হবে না, এখানটা হবে হচ্ছে ডিআই এফআই, ডিআই এফআই, কারণ ডিআই যেটা বেরিয়েছিল সেটা দিয়ে এফআই কে গুণ করছি। 8 12 96, 960, 4 দুগুণে 8 -800, 0, 4 দুগুণে 8 800, আর হচ্ছে 8 13। আমরা যোগ করছি, যোগ করলে হচ্ছে এফআই ডিআই যোগ করলাম, তাহলে এটা পেলাম 80, আর এফআই গুলোকে যোগ করে আমরা পেলাম হচ্ছে 90। এবার আমরা কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করছি। কল্পিত গড়ের ক্ষেত্রে আমরা এ যেটা পেয়েছিলাম, এ হচ্ছে কত, এ হচ্ছে 100, এটা আমাদের কাজে লাগবে এখানে। তাহলে আমরা এবার যদি যৌগিক গড় নির্ণয় করি, তাহলে সুতরাং যৌগিক গড় বা অ্যারিথমেটিক মিন যেটা আসছে সেটা হচ্ছে এ প্লাস সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ এফআই। এখানে এ প্লাস করতে হবে, কারণ আমরা এ কে তো মাইনাস করেছিলাম, এ প্লাস করতে হবে। তাহলে হচ্ছে 100 প্লাস কত এসেছিল, এফআই ডিআই হচ্ছে 80
আর এটা হচ্ছে 90, তার মানে 80/90, দুটো শূন্য কেটে গেল, 100 প্লাস 8/9 সমান সমান হচ্ছে 100 প্লাস 0.889 প্রায়, তার মানে 100.889 প্রায়। এটা হচ্ছে আমাদের এক্ষেত্রে যৌগিক গড়ে উত্তর বেরোলো কল্পিত গড় পদ্ধতিতে। এবারে শুরু করছি ক্রমবিচ্যুতি পদ্ধতি। সেখানে ওই শ্রেণীসীমানা আর পরিসংখ্যা দেওয়া রয়েছে। দেখো ছকটা একটু পরিবর্তন হয়ে গেছে, মধ্যমান রয়েছে ডিআই, যেটা আমরা আগের কল্পিত গড় পদ্ধতিতে পেলাম, ডিআই ইকুয়াল টু এক্সআই মাইনাস এ রয়েছে। ইউআই ইকুয়াল টু আমি লিখেছি ডিআই বাই দিয়ে একটা গ্যাপ রয়েছে ফাঁকা, এখানে একটা নির্দিষ্ট সংখ্যা বসাবো, কিভাবে বসাবো সেটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। প্রথমে মধ্যমানটা নির্ণয় করি। 0 থেকে 30 মানে 15 হবে, 30 থেকে 60 হবে 45, 60 থেকে 90 75, 90 থেকে 120 105, আর 120 থেকে 150 মানে হচ্ছে 135 135। তাহলে আমরা এইটাকে নেব হচ্ছে ক্যাপিটাল এ, 75 মাঝখানে আছে। বিয়োগ করি এক্সআই মাইনাস এ, 15 থেকে 75 বিয়োগ করলে -60, 45 থেকে 75 বিয়োগ করলে -30, 0 30 60। দেখো এই যে কটা সংখ্যা আমি পেয়েছি, এই কটা সংখ্যাকে সর্বোচ্চ 30 দিয়ে ভাগ করা যায়। সর্বোচ্চ 30 দিয়ে ভাগ করা যায়, 15 দিয়ে ভাগ করা যায়, 10 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, কিন্তু সর্বোচ্চ 30 দিয়ে ভাগ করলে কোনো ভগ্নাংশ আসে না। বেশ, তাহলে আমরা এখানে কত বসাবো? ডিআই বাই 30। তাহলে কোন সংখ্যাটা বসাবো কি করে বুঝবে? নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে সর্বোচ্চ যে সংখ্যা দিয়ে আমি ভাগ করতে পারি সেটা। 30 দিয়ে ভাগ করলে -2 -1 0 1 2। এফআই ডিআই, এফআই ইউআই হবে এক্ষেত্রে, এফআই ইউআই গুণ করি। এফআই ইউআই গুণ করলে কত হচ্ছে? -24 -15 0 25 1 25 8 2 16। যোগ করতে হবে সামেশন অফ এফআই আর সামেশন অফ এফআই ইউআই, দুটো যোগ করে দেখা যাক কত হচ্ছে। এদিকে হচ্ছে 12 8 20 20 20 40 40, আর এদিকে 20 60, আর পাচ্ছে 65 80। আচ্ছা, এদিকে হচ্ছে 24 25 মানে হচ্ছে 1, -24 আর +25 মানে 1, এদিকে হচ্ছে 1, তাহলে 1 আর 1 2। তাহলে এইখানে আমরা পেলাম এটা। নির্ণয় করছি যৌগিক গড়। দেখো সূত্রটা একটু চেঞ্জ হয়েছে আবার, আগেরটা ছিল এ প্লাস সামেশন অফ এফআই ডিআই বাই এফআই, এটা হয়েছে এ প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই এফআই ইন্টু 30। ইন্টু 30 কেন? যে 30 দিয়ে আমরা ভাগ করেছিলাম, যে 30 দিয়ে ভাগ করেছিলাম সেই 30টা এখানে গুণ হয়ে গেল। তাহলে কত আসছে? 75, এ ছিল 75, প্লাস 2/80 ইন্টু 30, তার মানে এখানে 0 0 কাটলো, এখানে কেটে হলো 4, তার মানে 75 প্লাস 3 এর 4, তার মানে 75 প্লাস 0.75 ইকুয়াল টু 75.75। এইটা হলো এই যৌগিক গড় নির্ণয় করার উত্তর, যেটা আমরা করলাম ক্রমবিচ্যুতি পদ্ধতিতে। তাহলে আজকের মতন আমাদের এডুকাসফের ক্লাসরুম এই পর্যন্তই। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? আমি কমেন্ট বক্সে তোমাদের উত্তর দিয়ে দেবো, সেটা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আমি তোমাদের সমস্যার উত্তর দিয়ে দেবো।